আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা .com-এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু 24 মে, হল খুলবে 17 মে। জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ বিশ্লেষণ করে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে 72 ঘন্টার আলটিমেটাম, শিক্ষার্থীদের 2 হলে জোর করে উঠে পড়ার চেষ্টা। পাপুল এমপি পদ বাতিল, লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা। শিক্ষকদের এমপিও বাতিলের নতুন নতুন নিয়ম শিক্ষা আইনের খসড়ায়। প্রধানমন্ত্রী ফেলোশিপ পেতে আবেদন শুরু, চলবে 13 এপ্রিল পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 22 জুন। 17 মে হল খোলার ঘোষণা প্রত্যাখ্যান করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আসছে রাতে। 17 মে বিশ্ববিদ্যালয়ে হল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজ বিশ্ব স্কাউট দিবস। এবং করোনায় আরো 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 366 জন। সুপ্রিয় দর্শক, শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। ঈদুল ফিতরের পরে আগামী 24 মে পাবলিক প্রাইভেট সহ সব বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস শুরু হবে। আর এর এক সপ্তাহ আগে 17 মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক সব শিক্ষার্থী সহ শিক্ষক কর্মচারীদের করোনা টিকার আওতায় আনা হবে। টিকা নিয়ে শিক্ষার্থীদের আবাসিক হলে উঠতে হবে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন নির্দেশনা দিয়ে দিয়েছেন যে সকল পর্যায়ের সকল শিক্ষককেই অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। তার সঙ্গে আমরা আজকে বলছি যে এই 17 মে হল খুলে দেবার আগে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো যে আমাদের যত আবাসিক শিক্ষার্থী আছেন বিশ্ববিদ্যালয়ের, আমাদের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,30,000। আমরা চেষ্টা করব যে মোট 220টি হলে প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থী আছেন। সিট অনেক কম, সিট 90,817টি, কিন্তু থাকেন তার চাইতে বেশি। তো 1,29,433 জন আবাসিক শিক্ষার্থী, হয়তো তার থেকে কিছু কম বেশি হতে পারে, অনেক সময় অনেকে থাকেন। তো আমরা আবাসিক সকল শিক্ষার্থীকে এই 17 মের আগেই আমরা টিকা দেবার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এবং এই সময়ের মধ্যে, অর্থাৎ এখন থেকে নিয়ে 17 মের মধ্যে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক বিশ্ববিদ্যালয় খোলার সকল প্রস্তুতি গ্রহণ করবেন। এবং একই সঙ্গে তারা এই যে হলগুলো, প্রায় 1 বছর হলগুলো ব্যবহার হচ্ছে না, কাজেই হলগুলোর বিভিন্ন ধরনের যে সংস্কারের কাজও আগে থেকেও কিছু কিছু প্রয়োজন ছিল, এই সময়েও ব্যবহার না হবার কারণেও আরো কিছু যেগুলো সমস্যা হয়েছে, সেই সমস্ত হল সমূহের অবকাঠামোগত সংস্কার, মেরামতের সমস্ত কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পন্ন করবেন। যেখানেই বিশ্ববিদ্যালয়ে হল থাকবে সেখানে ভ্যাকসিন নিতে হবে। আর ভ্যাকসিন ছাড়া উঠতে দেওয়া হবে কিনা সেই বিষয়টি হলো ভ্যাকসিন নিয়েই হলে উঠতে হবে। তবে যদি কোনো শিক্ষার্থীর ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে মেডিকেল কোনো কন্ট্রা ইন্ডিকেশন, অর্থাৎ স্বাস্থ্যগতভাবে না নেবার কোনো যৌক্তিক মেডিকেল কোনো কারণ থাকে, সেটি ছাড়া সকলকেই ভ্যাকসিন নিয়ে হলে উঠতে হবে। তার কারণ কোনোভাবেই যেন না ছড়িয়ে পড়ে, কোনোভাবেই যেন সমস্যা না হয়,
সেটি আমরা ব্যবস্থা করতে চাই। কাজে কারো যদি মেডিকেল কোনো রকমের কারণ থাকে, যেটাকে কন্ট্রাইন্ডিকেশন বলা হয়, সেটা যদি থাকে যে এই কারণে তার পক্ষে ভ্যাকসিন নেওয়া সম্ভব না, তাহলে তিনি ভ্যাকসিন ছাড়াও তিনি যদি আবাসিক শিক্ষার্থী হন, তিনি হলে উঠতে পারবেন। এছাড়া সকল আবাসিক শিক্ষার্থীকেই ভ্যাকসিন নিয়েই হলে উঠতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন খোলার বিষয়ে জাতীয় পরামর্শ কমিটির দেওয়া সুপারিশ বিশ্লেষণ করে জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তারা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলো খুলবার, এবং আমরা আমাদের যে ছুটির সময়সীমা সেটি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা নির্ধারিত এখনো আছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনার সাপেক্ষে আমরা আমাদের কবে থেকে শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করব সেটি আমরা জানিয়ে দেব। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে একমাত্র এখন পর্যন্ত বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে, এবং সেটাও মে মাসের এই তৃতীয় সপ্তাহের পরেই তারিখ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই তারিখগুলো, ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। যদিও ভর্তি যারা পরীক্ষা দেবে তারা কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, কিংবা হলের বাসিন্দা না, কাজে এটা তাদের সঙ্গে এটা সম্পর্ক নেই। কিন্তু আমরা এই যে একটা বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেবে, তাদের সেই পরীক্ষার তারিখগুলো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর সঙ্গে, যেহেতু অধিকাংশই এবার গুচ্ছ পদ্ধতিতে হবে, সেগুলো আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই এই তারিখগুলো ইউজিসির মাধ্যমে সেগুলো নির্ধারিত হবে। পহেলা মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা ফেব্রুয়ারির মধ্যেই হল খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন। 17 মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা ও 24 মে থেকে ক্লাস শুরুর ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রায় 1 বছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ, টিকাও চলে এসেছে। এখন হল খুলতে এত বিলম্ব করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। এদিকে প্রায় 1 বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হলে কিছু শিক্ষার্থী জোর করে উঠে পড়ার চেষ্টা চালিয়েছেন। আধা ঘন্টা হলে অবস্থানের পর তারা বেরিয়ে যান। পরে বেরিয়ে গিয়ে হল সংলগ্ন চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষিপ্তভাবে অবস্থান করেন শিক্ষার্থীরা। আজ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। হলে ঢুকে পড়া শিক্ষার্থীরা বলছেন, তারা প্রশাসনকে একটি বার্তা দিলেন যে চাইলে নিজেরাই হলে উঠে পড়তে পারেন। বার্তাটি বুঝতে সোমবার দুপুরে শহীদুল্লাহ হলের মাঠে গিয়ে দেখা যায় 25 থেকে 30 জন শিক্ষার্থী সেখানে জড়ো হয়েছেন। শিক্ষার্থী জানান, বেলা 11টার দিকে তারা হলে এসেছেন। দুপুর 11:15টার দিকে তারা হলের শহীদ আতর রহমান খান খাদিম ভবনে উঠে পড়েছিলেন। আধা ঘন্টা পর তারা সেখান থেকে বেরিয়ে যান। একই সময় অমর একুশে হলেও 20 থেকে 30 জন শিক্ষার্থী জোর করে ঢুকে পড়েন। সেখানে তারাও আধা ঘন্টার মতো অবস্থান করেন, পরে বেরিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা হল খুলে দেওয়ার দাবি সংবলিত একটি লিফলেট অমর একুশে হলের ফটকে ঝুলিয়ে দেন। শহীদুল্লাহ হলে 30 থেকে 40 জনের মতো শিক্ষার্থী ঢুকেছিলেন বলে নিশ্চিত করেছেন হলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, শিক্ষার্থীরা মালামাল নিতে হলে এসেছিলেন। লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। একই সাথে তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে। আজ সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতে ফৌজদারি অপরাধে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় লক্ষ্মীপুর 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য শহীদ ইসলাম বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য পদ থাকার যোগ্য নয়। সেই কারণে রায় ঘোষণার তারিখ অর্থাৎ 28 জানুয়ারি থেকে তা আসন শূন্য হয়েছে। মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত হয় সংসদ সদস্য পদ হারালেন তিনি। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম এমপি যিনি বিদেশে আটক ও ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারালেন।
জানা যায়, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সিদ্ধান্তে তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সংসদ সচিবালয়ে স্পিকার সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেন। এ সময় কুয়েত থেকে পাঠানো পাপুলের মামলার রায়ের কপি পর্যালোচনা করা হয়। অর্থ মানব পাচারের মামলায় গত 28 জানুয়ারি পাপুলকে 4 বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের আদালত। পাশাপাশি তাকে 19 লাখ কুয়েতি দিনার বা 53 কোটি টাকা জরিমানাও করা হয়। গত বছরের 6 জুন রাতে কুয়েতের বাসা থেকে আটক করা হয় পাপুলকে। আটকের 7.5 মাস আর বিচার প্রক্রিয়া শুরুর 3.5 মাসের মাথায় দণ্ডিত হন তিনি। শিক্ষকদের এমপিও বাতিলের জন্য নতুন নতুন নিয়ম যুক্ত করা হচ্ছে প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায়। ইতিমধ্যে খসড়া চূড়ান্ত করা হয়েছে। এই খসড়া অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিপরিষদে পাঠানো হবে। ক্যাবিনেটে অনুমোদন পেলে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে ভাষাগত সংশোধন করা হবে। পরে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। রাষ্ট্রপতি অনুমোদন পাওয়ার পর এই আইন কার্যকর হবে। খসড়ায় বলা হয়েছে, সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান সাপেক্ষে সুনির্দিষ্ট কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ আংশিক বা সম্পূর্ণ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ, কর্তন কিংবা বাতিল করতে পারবে। আইনের খসড়ায় উল্লেখ রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া অর্থ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। একটি ধারায় বলা হয়েছে, ছাত্রছাত্রীদের নিকট থেকে জমাকৃত অংশ বা অন্য কোনো অনুদান বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ যথাযথভাবে প্রতিষ্ঠানের তহবিলে জমা না রাখলে এবং প্রতিষ্ঠানের হিসাব সরকার কর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে সংরক্ষণ বা আয় ব্যয় নিরীক্ষা না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এছাড়া শিক্ষক নিয়োগ, শিক্ষার্থী ভর্তি ও শাখা খোলায় অনিয়ম অথবা পাবলিক পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে সহায়তা প্রদান করলে বা বোর্ডের আপিল ও আরবিট্রেশন ইত্যাদি সংক্রান্ত নির্দেশনা পালন না করলে ওই ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ অসত্য তথ্য দিয়ে নিয়োগ পেলেও একই অপরাধে অভিযুক্ত হবেন। আইনের খসড়ায় আরো বলা হয়েছে, বেতন ভাতার সরকারি ভুক্তির জন্য অসত্য তথ্য বা জাল শিক্ষাগত যোগ্যতা সনদ বা নিবন্ধন সনদ প্রদান, অসত্য তথ্য বা জাল নিয়োগ সংক্রান্ত রেকর্ড প্রদান করলে একই অভিযোগে অভিযুক্ত হবে। কোনো শিক্ষক শারীরিক বা মানসিকভাবে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে অক্ষম হলে, শিক্ষক হিসেবে অযোগ্য প্রমাণিত হলে বা শিক্ষক যোগ্যতা সূচক কোনো পরীক্ষা উত্তীর্ণ হতে পরপর 3 বার ব্যর্থ হলেও তার বিরুদ্ধে এই শাস্তি কার্যকর হবে। এছাড়া নারী ও শিশু নির্যাতন এবং যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হলেও একই ধারায় শাস্তি ভোগ করতে হবে। অনেক আগেই নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনে পাঠদান করার ক্ষেত্রে সরকার নীতিমালা জারি করেছে। এই নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনি পড়াতে পারবেন না। নীতিমালা এই অংশটুকু শিক্ষা আইনে যুক্ত করা হয়েছে। খসড়া আইন অনুযায়ী কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনে পাঠদান করালে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতার সরকারি অংশ আংশিক বা সম্পূর্ণ সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ, কর্তন কিংবা বাতিল করা যাবে। তবে প্রাইভেট টিউশনের ক্ষেত্রে শাস্তি ব্যবস্থা থাকায় শিক্ষক সংগঠনগুলো এই ধারা বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। এছাড়া নিয়োগের ক্ষেত্রে আইনের অপর এক ধারা অনুযায়ী আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বলা আছে, কোনো ব্যক্তি জাল সনদ ব্যবহার করে বা জাল নিয়োগ রেকর্ড দেখিয়ে কোনো সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দণ্ডবিধিতে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই ধারার অধীন ফৌজদারি অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার করবেন। আইনের খসড়া অনুযায়ী সরকার শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ও অন্যান্য ফি নির্ধারণ করে দেবে। সে আলোকে সরকার কর্তৃক নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। প্রসঙ্গত, সরকার 2010 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার পরপর শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নেয়। পিএইচডি ও মাস্টার্স করতে ফেলোশিপ দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়। ফেলোশিপ দিতে প্রধানমন্ত্রী ফেলোশিপ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা পিএইচডি করতে সর্বমোট 2 কোটি টাকা পাবেন, আর মাস্টার্স করতে শিক্ষার্থীদের সর্বমোট 60 লাখ টাকা এই ফেলোশিপের আওতায় দেওয়া হবে। তবে বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 থেকে 30-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি বা মাস্টার্স করতে চাইলে শিক্ষার্থীদের আরও 10% অতিরিক্ত টাকা দেওয়া হবে। ইতোমধ্যে ফেলোশিপ আবেদন গ্রহণ শুরু হয়েছে। পিএইচডি ও মাস্টার্স অধ্যয়নে প্রধানমন্ত্রী ফেলোশিপ প্রাপ্তিতে বাংলাদেশের নাগরিকরা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। আগামী 7 এপ্রিল রাত 11:59 পর্যন্ত হার্ড কপিতে ফেলোশিপ আবেদন করা যাবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উচ্চশিক্ষায় অর্থাৎ পিএইচডি এবং মাস্টার্স অধ্যয়নে প্রধানমন্ত্রী ফেলোশিপ দেওয়া হবে। শর্ত অনুসারে বাংলাদেশের নাগরিক যারা ইতোপূর্বে বিদেশে কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি, এই ফেলোশিপের আওতায় তারা মাস্টার্স বা পিএইচডি আবেদন করতে পারবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরি স্থায়ী হলে এবং চাকরিতে প্রবেশের পর কোনো মাস্টার্স বা পিএইচডি করেননি শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে প্রত্যাশিত ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিঃশর্ত অ্যাডমিশন অফার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। অ্যাডমিশন অফারে উল্লেখিত ভর্তির শেষ তারিখ 1 জুলাই থেকে 31শে ডিসেম্বরের মধ্যে হতে হবে। বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী মাস্টার্সের জন্য 1 থেকে 200 এবং পিএইচডির জন্য 1 থেকে 100-র মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হতে অফার লেটার আনতে হবে। আবেদনপত্র গ্রহণ ও মূল্যায়নের ক্ষেত্রে উল্লেখিত র্যাঙ্কিং এর বাইরে অথবা অন্য কোনো বিবেচনা করা হবে না। এই ফেলোশিপের আওতায় মাস্টার্সের জন্য সর্বোচ্চ 18 মাস এবং পিএইচডি ডিগ্রির জন্য সর্বোচ্চ 4 বছরের ফেলোশিপ দেওয়া হবে। ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত কোনো আবেদন বিবেচনা করা হবে না। আবেদনের বিস্তারিত জানতে ভিজিট করুন দৈনিকশিক্ষা.com। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগামী 22 জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, আগামী 22 জুন থেকে 24 জুন ও 28 জুন থেকে 1 জুলাই এবং 5 জুলাই থেকে 8 জুলাই এই পরীক্ষা নেওয়া হবে। তবে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মনিরুল হাসান জানান, ডিনসদের সমন্বয়ে অনুষ্ঠিত চতুর্থ সভার প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত সিদ্ধান্ত এ মাসেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চূড়ান্ত সভায় হবে, পরে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, গত বছর 2019-20 শিক্ষাবর্ষের মতো এবারও 4টি ইউনিট ও 2টি উপ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভিন্ন আখ্যা দিয়ে 17 মে বিশ্ববিদ্যালয়গুলো হল খোলার ঘোষণা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা হলে অবস্থানের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে এবং আজকেই পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রী হলে শিক্ষার্থীরা উঠবে। দুপুরে 17 মে থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা ও 24 মে থেকে ক্লাস চালুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। এ বক্তব্যের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর বক্তব্যকে সাধুবাদ জানাই, তবে জাহাঙ্গীরনগরে তারা জানান, হামলার শিকার অনেক শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান করছে, যা মোটেই নিরাপদ না। এই ভিন্ন পরিস্থিতি বুঝতে হবে। এই প্রেক্ষিতে হলে অবস্থানের সিদ্ধান্তে এখনো অটল আছি এবং আজকেই পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রী হলে শিক্ষার্থীরা উঠবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালান আজ রাতে ঢাকায় আসছে। এই চালানে 50 লাখ ডোজের মধ্যে 20 থেকে 30 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সন্ধ্যা 7:40 মুম্বাই থেকে ওই উড়োজাহাজ রওনা দিবে। রাত 11:10 ভ্যাকসিন পরিবহনকারী উড়োজাহাজটি ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। এর আগে গত 25 জানুয়ারি সরকারের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসে দেশে। সেই সময় প্রায় 50 লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। তার আগে 20 জানুয়ারি ভারত সরকারের উপহার পাঠানো প্রায় 20 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে। 17 মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুরে এ দাবি জানান তারা।
আর আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দৈনিক শিক্ষা .com-কে বলেন, শিক্ষামন্ত্রী 17 মে আবাসিক হল খোলার যে সিদ্ধান্ত জানিয়েছেন তা পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। এছাড়া আগামীকাল সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এ সময় শিক্ষার্থীরা হল খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এর আগে সোমবার সকালে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। সেখানে 2 ঘন্টা অবস্থান করে তারা। হল খোলার বিষয়ে সরকারি সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। বিশ্ব স্কাউট দিবস আজ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের প্রায় 38 মিলিয়ন স্কাউট দিবসটি পালন করবেন। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা ব্যাডেন পাওয়েল 1857 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। তার হাত ধরেই 1907 খ্রিস্টাব্দে আন্দোলনের সূত্রপাত ঘটে, তাই দিনটিকে স্কাউট দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে পৃথিবীর 217টি দেশে 3 কোটি 80 লাখ স্কাউট ও গাইড বিভিন্ন স্কাউটিং সমিতির প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে স্কাউটিং এর যাত্রা শুরু ব্রিটিশ আমলে। 1947 সালের পর ইস্ট পাকিস্তান বয় স্কাউট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। 1972 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ বয় স্কাউট অ্যাসোসিয়েশন। 1978 খ্রিস্টাব্দে আবার নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। 1994 খ্রিস্টাব্দ থেকে মেয়েরা এর সদস্য হওয়ার অধিকার লাভ করেন। 2011 খ্রিস্টাব্দে হিসাব অনুযায়ী দেশে 10,15,116 জন স্কাউট রয়েছেন। কমিউনিটি সেবা, কৃষি, স্বাস্থ্য, শিশু কল্যাণ, নির্মাণ ও সস্তায় বাড়িঘর তৈরিতে স্কাউটরা সহায়তা করে থাকেন। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 1 দিনে আরো 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 366 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,43,717 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,365 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 692 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগী মোট সংখ্যা বেড়ে 4,92,356 জন হয়েছে। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু 24 মে, হল খুলবে 17 মে। জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ বিশ্লেষণ করে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে, জানালেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দিতে 72 ঘন্টা আলটিমেটাম, শিক্ষার্থীদের 2 হলে জোর করে উঠে পড়ার চেষ্টা। পাপুল এমপি পদ বাতিল, লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা। শিক্ষকদের এমপিও বাতিলের নতুন নতুন নিয়ম শিক্ষা আইনের খসড়ায়। প্রধানমন্ত্রী ফেলোশিপ পেতে আবেদন শুরু, চলবে 13 এপ্রিল পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু 22 জুন। 17 মে হল খোলা ঘোষণা প্রত্যাখ্যান করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। করোনা ভ্যাকসিনের 17 মে বিশ্ববিদ্যালয়ে হল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজ বিশ্ব স্কাউট দিবস। এবং করোনায় আরো 7 জনের মৃত্যু, নতুন শনাক্ত 366 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা .com এর সন্ধ্যার সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।